সজোরে থাপ্পড় পড়ে মাহিরের গালে। মাহির গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। আর কি বলবে, বলার মুখ আছে তার? যদিও এতে মাহিরের কোনো দোষ নেই, সব ভাগ্যের দোষ। থাপ্পড়টা খুশির আম্মু মাহিরকে দিয়েছে। ছোটবেলায় মাহিরের জন্য খুশি মরতে বসেছিল, সেটার জন্য কত কিছুই না হলো, কিন্তু এবার তো আরো বেশি বিপদে। মেয়ের এমন অবস্থার কথা শুনে সঙ্গে সঙ্গে কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছিল খুশির আব্বু আম্মু, সঙ্গে মামা মামি অর্জুন। আমার মেয়ের যদি কিছু হয় তো আমি সবাইকে পুলিশে দিব বলেছিলে না মাহির? আমার মেয়ের খবর রাখবে, তার কিছু হতে দিবে না। তাহলে আজ আমার মেয়ের এই অবস্থা কেন? কান্না করে চিৎকার করে বলে খুশির আম্মু। খুশির আম্মু কান্না করতে করতে নিচে বসে পড়ে। কেউ সামলাতে পারছে না তাকে। একমাত্র মেয়ে মরণের পথে, মা হয়ে কি করে শান্ত থাকবে তিনি? খুশির আব্বু শোনার পর থেকেই পাথরের মতো হয়ে গেছে। কোনো কথা বলেনি কাল থেকে। মাহিরের আব্বু ও কষ্ট পাচ্ছে বোনের কথায় মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। খুশির এই অবস্থায় পরিবারের সবাই নিজেকে দায়ী ভাবছে। সবাই ভেঙ্গে পড়েছে। মাহিরও চুপ করে আছে। কাল খুশিকে হোটেল থেকে সোজা হসপিটালে নিয়ে এসেছিল মাহির। তারপর, ডাক্তার ডাক্তার কোথায় আপনারা? প্লিজ এই দিকে আসুন ডাক্তার। হসপিটালে মাহিরের চিৎকারে সব ডাক্তার নার্স দৌড়ে এসে দেখে মাহিরের কোলে খুশি রক্তে মাখামাখি হয়ে। নার্স একটা ট্রলি বেড আনলে মাহির খুশিকে শুয়ে দেয়। ডাক্তার জিজ্ঞেস করে, পেশেন্টের কি হয়েছে? বিষ খাইয়ে দিয়েছে। মাহির কান্না করে বলে, এটা তো পুলিশ কেস। পুলিশে ডায়েরি করে আসুন, তারপরে চিকিৎসা করা হবে। ডাক্তার। মাহির রেগে বলে, পুলিশ কেস বলে কি আপনি পেশেন্ট দেখা বাদ দিয়ে দিবেন? ডায়েরির জন্য চিকিৎসা করবেন না? এই সময়ে যদি মারা যায় কি করবেন আপনি? ফিরিয়ে দিতে পারবে আপনার পুলিশের ডায়েরি আমার খুশিকে? রেগে চিৎকার করে বলে মাহির, এটা আমাদের নিয়মের বাইরে, আমরা কিছুই করতে পারব না। আপনি সময় থাকতে থানায় ডায়েরি করে আসুন। মাহির রেগে ডাক্তারের কলার ধরে বলে, আপনি জানেন আমি কে? আমি চাইলে আপনার ডাক্তারি ছাড়িয়ে দিতে পারি। খুশির চিকিৎসা এখনই করা লাগবে, নয়তো বাঁচানো যাবে না তাকে। ও ছাড়া আমি বাঁচতে পারব না। কথাগুলো বলে মাহির নিচে বসে অঝোর ধারায় কান্না করতে লাগে। মাহিরের কান্না দেখে হসপিটালের সব মানুষ জড়ো হয়ে যায়। মাহিরের কান্নায় যেন পুরো হসপিটাল কাঁপছে। মাহিরের কান্না দেখে ডাক্তার মাহিরকে ধরে দাঁড় করাই আর বলে, আমি চিকিৎসা করছি, আপনি থানায় গিয়ে ঘটনা সম্পর্কে বলে একটা ডায়েরি করে আসুন। বলেই খুশিকে নিয়ে চলে যায় ডাক্তার। মাহির ফোন করে তার আম্মুকে, বলে খুশির খবর। এটা শুনেই মাহিরা কান্নায় ভেঙ্গে পড়ে। মাহিরাকে কান্না করতে দেখে মাহিরের আব্বু কি হয়েছে জিজ্ঞেস করলে মাহিরের আম্মু উঠে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় মাহিরের আব্বুর গালে আর বলে, শান্তি হয়েছে এবার মেয়েটাকে মেরে? শান্তি পেয়েছ এবার? মাহিরা পাগল হয়ে গেছ? কি বলছো এসব? গালে হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমার ছেলের সুখ তোমার সহ্য হল না। বাপ হয়ে ছেলের সুখ দেখতে পারলে না, তাই আমার ছেলের সুখ কেড়ে নিলে তুমি। আমি কেন আমার ছেলের সুখ কেড়ে নিব? কেড়ে নেওনি? তোমার বোনের সঙ্গে প্ল্যান করে খুশিকে বাড়ি থেকে বের করনি? তোমার জন্য খুশি অ্যাক্সিডেন্ট করেছিল,
আর তোমার বোন খুশিকে বিষ খাইয়ে দিয়েছে, মেরে ফেলতে চেয়েছে, আমার ছেলের সুখ কেড়ে নিয়েছে। বলেই কান্না করতে থাকে মাহিরা। সব কথা শুনে মাহিরের আব্বুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার খুশির ওপর রাগ ছিল ঠিকই, কিন্তু কখনো খুশির খারাপ চায়নি বা মেরে ফেলতেও চায়নি। তার বোন এমন একটা কাজ করেছে ভাবতেই বুক ফেটে যাচ্ছে তার। আর খুশি, খুশি তো মৃত্যুর মুখে। মাহিরের আব্বুর চোখেও পানি চলে আসে। নিজের করা ভুলের জন্য নিজেই কষ্ট পাচ্ছে এখন। মাহিরা তার বোনকে নিজে খবর দিতে পারেনি, তাই অর্জুনকে ফোন করে সবটা বলেছে। অর্জুন খুশির আব্বু আম্মুকে নিয়ে আসবে বলেছে। যে করেই হোক ওদের আমার চাই। আকাশে থাক আর পাতালে থাক, ওদের আমার সামনে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। অগ্নি দৃষ্টি ধারণ করে বলে মাহির। জি ভাইয়া, বলেই তারা চলে যায়। মাহির হসপিটালে বসে আছে অপারেশন থিয়েটারের দরজার অপর লাল বাতিটার দিকে তাকিয়ে। মাহিরের আব্বু আম্মুও এসে হাজির হয়। মাহির তার আম্মুকে দেখে আবেগ কন্ট্রোল করতে না পেরে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করে দেয়। মা ছেলে দুইজনেই কান্না করছে। ছেলের এমন কান্না দূর থেকে দাঁড়িয়ে দেখছে মাহিরের আব্বু। তার চোখেও পানি। না বুঝে কতটা ক্ষতি করে ফেলেছে তিনি, তাই ভাবছে আর চোখের পানি ফেলছে। আম্মু, খুশির কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব আম্মু? আম্মু, আমার খুশি ঠিক হয়ে যাবে তো? ওরা কেন করলো এমন খুশির সঙ্গে আম্মু? খুশির অনেক কষ্ট হচ্ছে আম্মু। আমি নিজে অনুভব করতে পেরেছি খুশির কতটা কষ্ট হচ্ছে। আমি ওকে ছাড়া বাঁচব না। অনেক ভালোবাসি আম্মু আমি ওকে। মাহির বাচ্চাদের মতো কান্না করছে আর বলছে। মাহিরের আম্মুর মুখে কথা নেই। কি বলে সান্ত্বনা দিবে, ছেলেকে খুঁজে পাচ্ছে না। সেই 12 বছর থেকে দেখে আসছে পাগলের মতো ভালোবাসতে খুশিকে। আজ সেই খুশি আবার দূরে যেতে বসেছে। 23 ঘন্টা পরে লাল বাতিটা নিভে যায়। ডাক্তার বের হয়ে আসে। ডাক্তারকে দেখেই মাহির সেদিকে যায় আর জিজ্ঞেস করে, ডাক্তার খুশি ঠিক আছে তো? ওষ করে বিষ বের করে দেওয়া হয়েছে, কিন্তু উনি কিছু খায়নি, মনে হয় খালি পেটে ছিল। আর খালি পেটে বিষের ডোজটা বেশি দ্রুত কাজ করে। যদিও বিষ পাইপ ব্যবহার করে বের করা হয়েছে, কিন্তু জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। আল্লাহকে ডাকুন, দোয়া করুন, একমাত্র উনি শেষ ভরসা। ডাক্তার চলে যায়, মাহির আরও ভেঙ্গে পড়ে দৌড়ে হসপিটালের বাইরে চলে আসে। কিছুটা দূরে মসজিদ, সেখানে গিয়ে নামাজ পড়ে আল্লাহ দরবারে দুহাত তুলে কান্না করে, দোয়া করে খুশিকে যেন তার কাছে ফিরিয়ে দেয়। পরের দিন সকালে হসপিটালে এসে বসেছে মাহির। সারা রাত মসজিদে ছিল। ফজরের নামাজ পড়ে হসপিটালে এসেছে। অর্জুন খুশির আব্বু আম্মুকে নিয়ে সোজা হসপিটালে আসে আর সবকিছু শুনে মাহিরকে থাপ্পড় দেয়। সকাল 10টা বাজে। কাল থেকে মাহির কিচ্ছু খায়নি। মাহিরের আব্বু আম্মুও খায়নি। কেউই খায়নি তেমন। অর্জুন সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু কেউ শুনে না তার কথা। সবাই চুপচাপ বসে আছে। তখন একজন ডাক্তার এসে বলে, পেশেন্টের জ্ঞান ফিরেছে। কেবিনে দেওয়া হয়েছে, কিন্তু যেকোনো একজন দেখা করতে পারবেন, তার বেশি না। আর খেয়াল রাখবেন বেশি কথা বলাবেন না, পেশেন্টের ক্ষতি হবে। খুশির জ্ঞান ফিরেছে শুনে সবাই মনে মনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে হাজার শুকরিয়া জানায়। খুশির সঙ্গে দেখা করার জন্য মাহির উঠে যেতে লাগে, তখনই খুশির আম্মু বলে,
দাঁড়াও, তুমি যাবে না। আমার মেয়ের সঙ্গে আমি দেখা করব। মাহির আর এগোতে পারল না, পিছিয়ে গেল। খুশির আম্মু চলে যায় খুশির সঙ্গে দেখা করতে। মাহির চাইলেই আগে সে দেখা করতে পারত, কিন্তু মাহির আরও একবার খালামণির বিশ্বাস নষ্ট করেছে, তাই আর গেল না। খুশির আম্মু খুশির সঙ্গে দেখা করতে কেবিনে যায়। ঢুকতেই চোখে পড়ে মুখে অক্সিজেন মাস্ক পরা খুশিকে। খুশুকে দেখতেই বুক ফেটে কান্না আসে খুশির আম্মুর। কিন্তু নিজেকে সামলে নেয়, খুশির সামনে কান্না করা যাবে না। খুশির মুখটা একদম শুকিয়ে গেছে। সাদা মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। আম্মু গিয়ে খুশির বেডের পাশে রাখা চেয়ার টেনে বসে খুশির মাথায় হাত বুলিয়ে দেয়। মাথায় কারো ছোঁয়া পেয়ে খুশি চোখ খুলে তাকায়। সামনে আম্মুকে দেখে হাসি ফুটে উঠে মুখে। তবে খুশি মনে মনে মাহিরকে আশা করেছিল। আম্মু বলে, কেমন আছিস মামনি? অনেক কষ্ট হয়েছে তাই না? না আম্মু, আমি ঠিক আছি। খুব আস্তে বলল খুশি। শরীর এতই ফুরবল, কথাটাও ঠিকভাবে বলতে পারছে না খুশি। সব বুঝি আমি, মা হই তোর। তুই সুস্থ হয়ে উঠো। তোকে নিয়ে আমি গ্রামে চলে যাব। এখানে আর রাখব না। আম্মু ভাইয়া কথায়? খুশির ভাইয়া শুনে আম্মুর রাগ হয়। আম্মু জানে খুশি মাহিরকে উদ্দেশ্য করে ভাইয়া বলেছে, কিন্তু আম্মু কথা ঘুরিয়ে বলে, অর্জুন, সেও এসেছে। বাইরে আছে, তোমার সঙ্গে একজনই দেখা করতে পারবে, তাই আমি এসেছি। পরে তোমার অর্জুন ভাইয়া আসবে তোমাকে দেখতে। আম্মু। খুশি আরও কিছু বলতে নিচ্ছিল, কিন্তু আম্মু বলতে দিল না। থামিয়ে দিয়ে নিজে বলল, আচ্ছা তুমি রেস্ট নাও, আমি এখন যাই। আবার এসে দেখা করব। খুশিকে কিছু বলার সুযোগ না দিয়ে বাইরে চলে যায় আম্মু। খুশি অবাক হয়ে তাকিয়ে রইল তার আম্মুর এভাবে যাওয়া দেখে। খুশির আম্মু বাইরে গিয়ে সোজা মাহিরদের কাছে গিয়ে বলে, তোমরা এখন যেতে পারো। এখানে তোমাদের আর কোনো কাজ নেই। যা যা করেছ তার জন্য ধন্যবাদ। এখন আমার মেয়েকে আমি আর তার বাবা অর্জুন মিলেই দেখতে পারব। খুশির আম্মুর কথা শুনে মাহির কিছু বলতে নিবে তার আগেই মাহিরের আম্মু বলে উঠে, মুনতাহা তুই রাগ করিস না প্লিজ। এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। তার জন্য আমাদের খুশির থেকে আলাদা করিস না প্লিজ বোন আমার। আপু, আমি তোমার মুখের ওপর কথা বলতে পারি না, তাই দয়া করে তুমি কিছু বলো না আমাকে। আর পারলে খুশির বাবাকেও নিয়ে যাও এখান থেকে। ও এখানে থাকলে নিজেই অসুস্থ হয়ে যাবে। খুশির আম্মু, আচ্ছা আমরা যাচ্ছি, কিন্তু মাহির থাক এখানে। না, ও থাকবে না। আমার সঙ্গে অর্জুন আছে। যাও তোমরা। মাহিরের আম্মু আরও কিছু বলতে নিচ্ছিল, কিন্তু মাহির ইশারায় বারণ করে দিল। আর মাহিরের আব্বু, আম্মু, মাহির খুশির আব্বু হসপিটাল থেকে মাহিরদের বাড়িতে চলে গেল। যদিও খুশির আব্বু যেতে চায়নি, কিন্তু বউয়ের ধমকে যেতে রাজি হয়েছে। মাহির সবাইকে নিয়ে বাড়িতে ঢুকবে, তখনই মাহিরের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করলে ওই পাশ থেকে বলে, ভাইয়া ওদের পাওয়া গেছে। গ্রেট। এখন তিনজনকে ধরে আমাদের বাড়িতে নিয়ে আসো। বলেই ফোন রেখে ভিতরে ঢুকে গেল। সবাই ফ্রেশ হয়ে নিচে বসে আছে। মাহির ডেকেছে সবাইকে, তাই কেউ বুঝতে পারছে না কেন মাহির তাদের বসিয়ে রেখেছে, এমনকি কাউকে কিছু খেতেও দেওয়া হয়নি এখনো। তখনই মাহির আসে নিচে। মাহিরকে দেখে মাহিরের আম্মু কিছু বলতে যাবে, তখন কলিং বেল বেজে ওঠে। মাহির সোজা গিয়ে দরজা খুলে দেয়।
কিছু লোক রেহানা, নীল, রুকসাকে টেনে হিচড়ে ভিতরে নিয়ে আসে। রেহানাকে দেখেই মাহিরের আম্মু এসে সজোরে একটা থাপ্পড় মেরে দেয় রেহানার গালে। এতে রেহানা ভয় পাওয়া তো দূরে থাক, মুখে এখনো সেই শয়তানি হাসি লেগেই আছে। এসব করার কারণ কি মিসেস রেহানা? মাহির শান্ত হয়ে। রেহানা চুপ করে আছে। রুকসা বলে, আম্মু তোমাদের সম্পত্তি নিতে চায়। আম্মুর একটাই রাগ, তার আব্বু সব সম্পত্তি মামার নামে করেছে, আম্মুর নামে কেন করেনি? এতেও আম্মুর রাগ ছিল। আম্মু চেয়েছিল আমার সঙ্গে মাহিরের বিয়ে দিতে, কিন্তু সেটাও মাহির করবে না, কারণ সে খুশিকে ভালোবাসে। তাই আম্মু রেগে এমন করেছে, তবে আমি মাহিরকে বিয়ে করতে চাই না। আমি এত দিন যা করেছি সব আম্মুর কথায়। আমি ড্যানিকে ভালোবাসি। মাহিরের আব্বু এসে রেহানাকে থাপ্পড় মারে আরেকটা, আর বলে, তোমার আম্মু এসবের জন্য এমন করে? আমার সবকিছু পরিষ্কার মনে হচ্ছে। শুধু সম্পত্তির জন্য এত বড় নোংরা খেলা খেলিসনি। তার এটার পিছনে আরও একটা কারণ আছে। রেহানা, আমি ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু না, তুই সেই একই রকম আছিস। আমি কিছু বুঝতে পারছি না, খুলে বলো আব্বু। মাহির, তোমার আম্মুর সঙ্গে আমার বিয়ে হওয়ার 2 বছর আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল। তোমার আম্মুর পড়া শেষ না হওয়ায় বিয়ে হয়নি আমাদের। আমার আব্বু আর তোমার নানুর অনেক ভালো বন্ধুত্ব ছিল। রামপুর গ্রামেই আমাদের গ্রামের বাড়ি ছিল। কিন্তু আমার আব্বু বিজনেস করতে চেয়েছিল, তাই তিনি আমাদের নিয়ে কলকাতা চলে আসে। তবে ছুটিতে আমরা গ্রামেই যেতাম সব সময়। আমার আব্বুর আমি একমাত্র সন্তান ছিলাম। কথার মাঝে মাহির আবার বলে, তুমি দাদুর একমাত্র সন্তান হলে ফুফিকে? উনি তোমার বোন না? না, ও আমার নিজের বোন না। আমার আব্বুর ছোট ভাইয়ের মেয়ে। একটা দুর্ঘটনায় কাকা কাকিমা মারা যায়, আর রেহানাকে আমার আব্বু আম্মু নিয়ে আসে। কিন্তু আম্মু আব্বু রেহানাকে এত বেশি আদর দিয়ে বড় করেছে যে দিন দিন জেদি হয়ে উঠেছিল রেহানা। তার যেটার দিকে একবার চোখ পড়ত সেটা সে নিয়েই ছাড়ত। বড় হওয়ার পর একবার ছুটিতে সবাই মিলে রামপুর ঘুরতে যায়, তখন রেহানা আরিয়ানকে, খুশির আব্বু, দেখেই আরিয়ানকে পছন্দ করে ফেলে, কিন্তু খোঁজ নিয়ে জানতে পারে আরিয়ান মুনতাহাকে ভালোবাসে। অনেক চেষ্টা করেও রেহানা আরিয়ানকে পায়নি। অনেক পাগলামি করেছে। মুনতাহার ক্ষতিও করতে চেয়েছে, কিন্তু পারেনি। আম্মু আব্বু চিন্তায় পড়ে যায় রেহানার এমন পাগলামিতে। আরিয়ানের সঙ্গে কথাও বলেছিল যাতে রেহানাকে বিয়ে করে, কিন্তু আরিয়ান মুনতাহাকে ভালোবাসে, তাই আমি জোর করিনি আরিয়ানকে। আম্মু আব্বুকে বুঝিয়ে ভালো ছেলে দেখে রেহানার বিয়ে দিয়ে প্যারিসে পাঠিয়ে দেই। কিন্তু সেই রাগ যে ওর মাঝে এখনো আছে, এটা আমি ভাবিওনি। আমি ভেবেছি সবকিছু ভুলে গেছে। কিন্তু না, আমার ভাবনা ভুল ছিল। মাহিরের আব্বু একটু থেমে আবার বলে রেহানাকে উদ্দেশ্য করে, তুই বলেছিস না আব্বু তোকে কোনো সম্পত্তি দেয়নি? আরে এই সম্পত্তিতে তোর কোনো অংশই নেই। তোর বেঈমান বাপ অনেক আগেই আব্বুর কাছে জালিয়াতি করে সব সম্পত্তি নিয়ে নিচে, সব বিক্রি করে মজা করে বেরিয়েছে। এই সব সম্পত্তি আমার আব্বুর আর আমার মেহাতে গড়ানো। তবুও আমার আব্বু তোর নামে একটা বাড়ি আর গ্রামের কিছু জমি রেখেছে। এতটা স্বার্থপর কি করে হলি তুই? বল তো, রাগ জেদটাই তোর কাছে সব? তোর এই রাগের জন্যে একটা নিষ্পাপ মেয়ের প্রাণ নিতেও তোর বুকে বাঁধল না? ছি! রেহানা সবকিছু শুনে কান্না করে দেয়। এখন তার খারাপ লাগছে, আর সে কত বড় ভুল করেছে তা ভাবছে। খুশির আব্বু রেহানার দিকে এগিয়ে এসে বলে,
তুমি না আমাকে ভালোবেসেছিলে, তাহলে ভালোবাসার মানুষকে নিরাশ কি করে করতে চাইলে? ভালোবাসা মানে বুঝো? ভালোবাসা মানে ভালোবাসার মানুষের ভালো চাওয়া সব সময়। আর তুমি সেই ভালোবাসার মানুষ থেকে তার সুখে থাকার কারণটাই ছিনিয়ে নিতে চেয়েছিলে। এটা তোমার ভালোবাসা ছিল না, রেহানা, রাগ জেদ ছিল। রেহানা নিজের ভুল বুঝতে পেরে নিজেই এখন কষ্ট পাচ্ছে। কেউ যদি ভুল করে আর তাকে তার ভুল না ধরিয়েই শাস্তি দেওয়া হয়, সেই শাস্তির কোনো মানে বুঝবে না অপরাধী। আগে তার ভুল ধরিয়ে দাও, তার নিজের করা ভুলে নিজেই কষ্ট পাবে আর উপলব্ধি করতে পারবে সে কতটা ভুল করেছে। রেহানা তার ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভাবি, আরিয়ান, মাহির, তোমরাও আমাকে মাফ করে দাও প্লিজ। আমি মরেও শান্তি পাব না এই ভুল নিয়ে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। কিন্তু তুমি যা করেছ তার কোনো মাফ নেই। যা করার পুলিশ করবে। মাহির, আমাকে পুলিশে দাও, এতে আমার কোনো আফসোস নেই। আমি যা করেছি এতে আমার এটাই পাওয়া। কিন্তু এতে আমার মেয়ের কোনো দোষ নেই। ওকে আমি ব্ল্যাকমেইল করে যা করিয়েছি তাই করেছে। প্লিজ ওকে ছেড়ে দাও। ওকে ড্যানির কাছে যেতে দাও প্লিজ। তখনই পুলিশ চলে আসে। মাহির কিছুই বলে না আর। পুলিশকে বলে নীল আর রেহানাকে নিয়ে যেতে। রুকসা থেকে যায়, তবে আজকের ফ্লাইটেই প্যারিস চলে যাবে রুকসা। দেখতে দেখতে 15টা দিন কেটে যায়, এর মধ্যে খুশি ও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। আজ হসপিটাল থেকে বাড়িতে ফিরবে খুশি। এই কয়দিনে খুশির আম্মু মাহিরকে খুশির সঙ্গে দেখা করতে দেয়নি। মাহির অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। লুকিয়ে দেখে এসছে, তাও দূর থেকে। খুশি তার আম্মুকে বারবার মাহিরের কথা জিজ্ঞেস করেছে, কিন্তু খুশির আম্মু তা এড়িয়ে গেছে বারবার। তাই খুশি আর জিজ্ঞেস করেনি। খুশি ভেবেছে বাড়িতে গিয়ে একেবারে কথা বলবে খুশি মাহিরের সঙ্গে। খুশি এতদিন হসপিটালের ড্রেস পরেছিল, আজ বাড়িতে যাবে, তাই খুশির আম্মু একটা জামা কিনে খুশিকে দিল। খুশি সেটা পরে নিয়ে বেরিয়ে এলো তার আম্মুর সঙ্গে। অর্জুন খুশির মেডিসিন কিনতে গেছে। খুশিকে নিয়ে মুনতাহা, অর্জুন, মাহিরদের বাড়িতে আসে। খুশির আম্মু চাইছিল না আসতে, তবুও সবার জোরাজুরিতে আসতে হয়েছে। বাড়িতে এসে খুশি তার আম্মুর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে ওপরে চলে যায়। এতে কেউ কিছুই মনে করল না। এমনটা হবে তা যেন তাদের আগে থেকেই জানা। মাহিরের আম্মু তার বোনকে বলে, ফ্রেশ হয়ে নে মুনতাহা, আমি খাবার রেডি করছি। কেউ আর কিছু কথা না বাড়িয়ে গেস্টরুমে চলে যায় ফ্রেশ হতে। এই দিকে খুশি সোজা মাহিরের রুমে ঢুকে দেখে মাহির শুয়ে ফোন টিপছে। খুশি গিয়ে মাহিরের পেটের ওপর বসে পড়ে মাহিরের হাত থেকে ফোন নিয়ে সাইডে ফেলে দিয়ে মাহিরের চুল 2 হাতে টেনে ধরে বলে, বজ্জাত, এনাকন্ডা, লাল পিঁপড়া, সাদা হাতি, নীল তিমি, জিরাফ, তোর চুল ছিঁড়ে ফেলব আমি। তুই কেন আমার সঙ্গে দেখা কেন করিসনি? বল বজ্জাত। আরে খুশি, ছাড়বি তো আমাক? চুলে ব্যথা পাচ্ছি, আহহ। ছাড়তাম না। তুই কেন দেখা করিসনি বল? আমি মরে গেলে তোর ভালো হতো? চুপ। তুই এখনো ফুরবল। চুপচাপ বসে থাক। না, থাকব না। মাহিরের উপরে শুয়ে মাহিরকে জড়িয়ে ধরে। কেমন আছিস এখন? খুশির মাথায় হাত বুলিয়ে দিয়ে। সেটা তুই জেনে কি করবি? দেখতে তো যাসনি। অভিমানী কণ্ঠে। আমি ঠিক গেছিলাম। তোর হিটলার আম্মু দেখা করতে দেয়নি। আম্মু? কিন্তু কেন?
আমার জন্য এমন হয়েছে তোর, তাই রেগে আছে আমার ওপরে। আর ওনার রাগ করা স্বাভাবিক, তাই ওনার কথার বিরুদ্ধে যাইনি, তবে লুকিয়ে ঠিক দেখা করে আসতাম রোজ। আমার সঙ্গে লুকিয়ে দেখা করতে পারোনি? আমি অনেক অপেক্ষা করেছিলাম, জানি তো, বাট কোনো রাস্তা ছিল না। তোর আম্মু সব সময় তোর কাছেই থাকত, তাই দূর থেকে দেখেই চলে আসতাম। আচ্ছা, বুঝেছি, কিন্তু আম্মু কি রেগে আমাকে এখান থেকে নিয়ে পালাবে? তোমাকে মেনে নিবে? সেটা তোর আম্মুই ভালো বলতে পারবে। মন খারাপ করে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মাহিরের গালে চুমু দিয়ে তখনই অর্জুন রুমে ঢুকে পড়ে মাহির আর খুশিকে এভাবে দেখে পিছন দিকে ঘুরে গিয়ে বলে, আমি কিছু দেখিনি, কিছুই দেখিনি সত্যি। শালা ঢং করিস না, এই দিকে আয়। মাহির। খুশি মাহিরকে ছেড়ে উঠে দাঁড়িয়েছে। অর্জুন মাহিরদের কাছে এসে খুশির মাথায় টোকা দিয়ে বলে, রোমাঞ্চ দরজা বন্ধ করে করতে হয়, তোর কাছে শিখতে হবে না, হুর যা। খুশি মুখ ভেঙচি দিয়ে, পেকে গেছিস তাই না? অর্জুন খুশির চুল টেনে, না তুই বেশি বুঝিস। অর্জুনকে মেরে, আরে দুইজনেই চুপ কর, বাচ্চাদের মতো কি মারামারি শুরু করেছিস? মাহিরের ধমকে দুইজনেই চুপ করে গেল। তারপর অর্জুন বলে, নিচে ডাকে তোদের, খাবি আয়। অর্জুনের কথায় মাহির, খুশি, অর্জুন তিনজনেই নিচে নেমে আসে। মাহির এসে তার চেয়ারে বসে পড়ে, কারো সঙ্গে কিছু কথা বলে না। খুশিও এসে মাহিরের পাশে বসে পড়ে। অর্জুন খুশির পাশে, সব নিজের মতো খাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। তখন খুশির আম্মু বলে, খুশি সন্ধ্যায় রেডি থেকো, আমরা রাপমুর ব্যাক করব আজ। খুশির আম্মুর কথায় মাহির সহ উপস্থিত সবাই অবাক হয়ে খুশির আম্মুর দিকে তাকাল। খুশির আম্মু নিজের মতো খেয়ে যাচ্ছে, সবাই যে বড় বড় চোখে তার দিকে তাকিয়ে আছে সেদিকে কোনো হেলদোল নেই তার। খুশিকে নিয়ে চলে যাবি কেন? মাহিরা, খুশি এখানে থাক না ফুফি, আর কোনো প্রবলেম হবে না। অর্জুন, আমার মনে হয় খুশিকে নিয়ে যাওয়া ঠিক হবে না, ওর পড়াশোনার ক্ষতি হবে। খুশির আব্বু, আম্মু আমি যেতে চাই না। খুশি, রাগের মাথায় এমন করিস না বনু প্লিজ, খুশিকে নিয়ে যাস না। মাহিরা। খুশির আম্মু আর চোখে মাহিরের দিকে তাকায়, দেখে বেচারার মুখটা শুকিয়ে একটু হয়ে গেছে, কিছু বলতেও পারছে না, করতেও পারছে না। খুশির আম্মু মুচকি মুচকি হাসে, তারপরে বলে, বিয়ের আগে মেয়ে শ্বশুর বাড়িতে থাকলে কেমন দেখায় না? তার চেয়ে আমরা রামপুরে যাই, তোমরা একদিন সময় করে খুশিকে দেখতে এসো, বিয়ের ডেট ঠিক করে একেবারে বউ করে নিয়ে আসো এই বাড়িতে। খুশির আম্মুর এমন কথায় মাহির বিষম খায়, অনেক জোরে কাশতে শুরু করে। খুশি তাড়াতাড়ি পানি নিয়ে মাহিরকে দেয়, মাহির ঢকঢক করে সব পানি খেয়ে ফেলে। বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে খুশির আম্মুর দিকে। খুশির আম্মু আবার বলে, এভাবে তাকিয়ে থাকার কি আছে? এটা তো হওয়ারই কথা তাই না? অনেক হয়েছে পরীক্ষা নেওয়া, এবার ওদের দুই হাত এক করে দিলেই হল। মাহির এই খুশিতে উঠে খুশির আম্মুকে জড়িয়ে ধরে। বাকি সবাই মাহিরের কাণ্ড দেখে হাসতে শুরু করে। থ্যাংক ইউ খালাম্নি। মাহির, হুম অনেক হয়েছে, এবার যদি কোনো ভুল পাই বা আমার মেয়ের ক্ষতি হয় তো সোজা ডিভোর্স করিয়ে দিব। হুহহ। খুশির আম্মু মাহিরের কান টেনে
হবে না আর এমন হতে সুযোগই দিব না। কিন্তু খালামনি পরশু গেলে হয় না তোমাদের? কেন? মাহির বলল, রোদ ফোন করেছিল, আগামীকাল ওদের রিসিপশন, সেখানে যেতে হবে। আচ্ছা তাহলে পরশুই যাব। খুশি বলল, অর্জুন ভাইয়াকেও সাথে নিয়ে যাব। এই বলে তারা খাওয়ায় মন দিল। খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালে আজ অথই আর রোদের রিসিপশন। খুশি সেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মাহির আর অর্জুন বাইরে অপেক্ষা করছে। এমন সময় খুশি বেরিয়ে এলো। খুশি খুব সাধারণভাবে সেজেছে কিন্তু তাতেই তাকে খুব সুন্দর দেখাচ্ছে। নীল আর গোলাপি রঙের মিশ্রণে একটা শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দেওয়া, কানে দুল, হাতে চুড়ি আর হালকা সাজ। মাহির তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকেও খুব সুন্দর দেখাচ্ছে। তার পরনে কালো পাঞ্জাবি। অর্জুন তাদের যাওয়ার জন্য তাড়া দিল। তারা গাড়িতে উঠে রওনা হল রোদের বাসার উদ্দেশ্যে। গেটের কাছে এসে গাড়ি থামালে তারা নেমে দাঁড়াল। তাদের দেখে আবির এগিয়ে আসল। কুশলাদি বিনিময় শেষে আবির, মাহির আর অর্জুন একসাথে কোথায় যেন চলে গেল আর খুশি অথইয়ের রুমের দিকে গেল। খুশি রুমে গিয়ে দেখে অথইকে সাজানো হচ্ছে। প্রায় শেষের দিকে। লাল বেনারসি আর বউ সাজে তাকে খুব সুন্দর দেখাচ্ছে। খুশি দৌড়ে গিয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল। খুশিকে দেখে অথইয়ের মুখে হাসি ফুটল। কি রে, কেমন আছিস এখন? আমি তো বিন্দাস আছি। তোর বিয়েতে এসেছি বলে কথা। অথই বিনিময়ে হাসল। তাকে সাজানো শেষ হলে পার্লারের মেয়েরা বাইরে চলে গেল। এখন ঘরে শুধু অথই, খুশি আর অথইয়ের কিছু কাজিন। কিছুক্ষণ পর বাইরে থেকে শোরগোলের শব্দ ভেসে আসল। বর এসেছে বলে চিল্লাচ্ছে সবাই। অথই সব কাজিনরা দৌড়ে বেরিয়ে গেল। খুশিও বারান্দায় গেল দেখার জন্য। রোদ নিজের বাড়িতে নিজেই বর হয়ে এসেছে বিয়ে ফিল আনার জন্য। অথই তখনও বিছানায় বসে আছে। এক মিশ্র অনুভূতিতে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। খুশি এসে আবার অথইয়ের পাশে বসল। কিছুক্ষণ পর অথইয়ের আম্মু সহ কয়েকজন মহিলা আসল। নিচে যাওয়ার সময় হয়েছে। অথইকে সবাই মিলে নিচে নিয়ে গেল। রোদের মুখোমুখি বসানো হল তাকে। মাঝে বেশ বড় নেটের পর্দা। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করল। অথইকে কবুল বলতে বললে সে একবার তার বাবা মা আরেকবার ভাইয়ের দিকে তাকিয়ে ধীর গলায় কবুল বলে দিল। আর রোদ ফতাফত বলে দিল। তা দেখে অনেকে হেসে দিল। বিয়ে পড়ানো শেষে তাদের স্টেজে নিয়ে পাশাপাশি বসানো হল। অনেকে এসে তাদের সাথে দেখা করে যাচ্ছে। সাথে ফটোশ্যুট তো আছেই। রোদ সামনের দিকে তাকিয়ে থেকেই অথইয়ের দিকে হালকা সরে এসে বলল, বিয়েটা তাহলে হয়েই গেল? অথই কিছু বলল না। একবার বাঁকা চোখে তাকিয়ে তার পা দিয়ে রোদের পায়ে বাড়ি দিল। তারপর আবার সামনে তাকিয়ে রইল। রোদ মাথা নিচু করে হেসে দিল। পরের দিন বিকেলে। বিকেল বেলায় মাহির খুশি ছাদে দাঁড়িয়ে আছে। দুইজনেই আকাশের দিকে তাকিয়ে আছে। মাহির বলে, খালামনি এত তাড়াতাড়ি সোজা ভেবে মেনে নিবে আমি ভাবতেও পারিনি। আমিও অনেক ভয় পেয়ে গেছিলাম আম্মুর কথা শুনে। বাট শেষের কথায় আমি পুরাই অবাক। মাহির খুশিকে জড়িয়ে ধরে বলে, সেই ছোটবেলা থেকে ভালোবাসি তোকে। খালামনি রাজি না হলেও জোর করে বিয়ে করতাম।
তোর জন্য কত কষ্ট পেয়েছি, আমি নিজের দেশ ছেড়ে দূরে থেকেছি। প্রতিটা রাত তোকে পাওয়ার আশায় কাটিয়েছি। প্যারিসে একটা দিন আমার কাছে খুব কষ্টের ছিল। ভালোবাসার নগরীতে আমি ছিলাম, কিন্তু ভালোবাসার মানুষ ছিল আমার থেকে অনেক দূরে। তোকে পাওয়ার জন্য আমি কি না করেছি, আর কি করে এখন ছেড়ে দিতাম? খালামনি রাজি না হলেও আমি তোকে আমার করেই ছাড়তাম। অনেক ভালোবাসি তোকে, অনেক বেশি। সন্ধ্যায় খুশিরা রামপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাহিরের আব্বু মাহির এসেছে খুশিদের স্টেশনে পৌঁছে দিতে। মাহিরের আব্বু খুশিকে এক সাইডে নিয়ে এসে বলে, আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোকে ভুল বুঝেছি, রেহানার কথার ফাঁদে পড়ে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এটা ক্ষমার যোগ্য না, তবুও তুই পারিস না এই অসহায় বাবাকে ক্ষমা করতে? হাত জোর করে। আরে বাবাই কি করছেন? আমি একদমই রেগে নেই আপনার ওপর, সত্যি। মুচকি হেসে মাহিরের আব্বু খুশি হয়ে তার পকেট থেকে বড় একটা ডেইরি সিল্ক চকলেট বের করে খুশিকে দেয়। চকলেট পেয়ে খুশি খুশিতে আত্মহারা। সেই ছোটবেলার মতোই আছিস। চকলেট পেয়ে এত খুশি। হিহি হিহি। খুশি দাঁত বের করে হাসি দেয়। তারপরে খুশি ও তার আব্বু আম্মু অর্জুন ট্রেনে চেপে যায়। ট্রেন চলতে শুরু করে। মাহির সেই দিকেই তাকিয়ে আছে। খুশি ও জানালা দিয়ে দেখছে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ দেখল একে অপরকে। ট্রেনটা তার নিজ গতিতে এগিয়ে চলে গেল মাহিরের চোখের আড়ালে। মাহির ও আর না থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ 10 দিন খুশি তার নিজের বাড়িতে চলে গেছে। এতে মাহিরের কষ্ট হলেও খুশি ব্যাপারটা এনজয় করেছে। এই 10 দিনে প্রেম করার ইচ্ছেটা পূরণ হয়েছে খুশির। সারারাত ফোনে কথা প্লাস চ্যাটিং। একদম বিএফ-জিএফ এর মতো। মাহির অপেক্ষায় ছিল কবে তারা রামপুর যাবে বিয়ের কথা বলতে। অবশেষে মাহিরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দিন এলো। আজ মাহিরের ফ্যামিলি যাবে রামপুর। মাহির খুশির নানুর কথা বিয়ে গ্রামেই হবে। তাই মাহির আগেই খুশি আর তার বিয়ের শেরওয়ানি আর লেহেঙ্গা বাকি যত বিয়ের শপিং করেছে সঙ্গে বাড়ির সবার জন্য। খুশি নিজের বিয়ের শপিংয়ে আসতে পারেনি, তাই তার সবকিছু মাহির পছন্দ করে কিনেছে। মাহিরের ফ্যামিলি সহ আবির, অথই, রোদও যাচ্ছে তাদের সঙ্গে। বাকি মেহমান হলুদের দিন আসবে, গ্রামে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। সবাই এসেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। কাল খুশিকে দেখতে যাবে মাহিরের পরিবার। সঙ্গে বিয়ের দিন ঠিক করতে। মাহির বলেছিল খুশিকে তোকে আর কি দেখব, এমনই তো দিন ঠিক করা যায়। কিন্তু খুশি বলেছিল, না না, আমার কত ইচ্ছা আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, আমি লজ্জা লজ্জা ভাব নিয়ে তাদের সামনে চা নিয়ে যাব। খুশির এমন ইচ্ছার কথা শুনে মাহির ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। খুশির ইচ্ছাতেই খুশিকে দেখতে যাচ্ছে। পরের দিন বিকেলে খুশিকে দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। মামা, মামি, নানুও যাবে। মাহিরের আব্বু আম্মু, আবির, রোদ, অর্জুন সবাই যাবে, শুধু মাহির যাবে না। আপনার সব প্রয়োজনীয় জিনিস সব আপনার লাগেজে আছে। সব ড্রেস গুছিয়ে রাখবেন। অথই রোদকে বলে। কেন? তুমি কোথায় যাবা? এগুলা তো তুমিই গুছিয়ে রাখো। রোদ অবাক হয়ে বলে, আমি খুশির বিয়ে পর্যন্ত খুশির কাছে খুশির বাড়িতে থাকব। আপনি আপনার ফ্রেন্ডের কাছে থাকেন। মানে কি? এতদিন তোমাকে ছাড়া থাকব আমি? ছলছল নয়নে। হ্যাঁ থাকবেন। মাত্র কয়টা দিন।
আপনিও আপনার ফ্রেন্ডের বিয়ের মজা নেন আর আমিও আমার বেস্টির বিয়ের মজা নেই। বাহ, মজা নিতে গিয়ে কোনো মেয়ের সঙ্গে ঢলাঢলি করবেন না আবার, মনে থাকে যেন। অথই রোদকে শাসিয়ে বলে শেষের কথাগুলো। খুশিদের বাড়িতে খুশির আম্মু অনেক রকমের নাস্তা বানাচ্ছে সবার জন্য। অরিন খুশিকে সাজাচ্ছে। খুশি শাড়ি পরেছে হালকা গোলাপি কালারের, চুলগুলো খোপা করেছে। তখনই ঘরে হুড়মুড় করে ঢুকে অথই। খুশি অথইকে দেখেই জড়িয়ে ধরে। আরে বা, তোকে অনেক সুন্দর লাগছে তো। মাহির ভাইয়া দেখেই জ্ঞান হারাবে। অথই হি হি হি। সবাই কি চলে এসেছে? খুশি হুম, শুধু মাহির ভাইয়া আসেনি। ওহহ, মন খারাপ করে খুশি। মাহির কেন আসেনি খুশির সেটা জানা। মাহির নিজেই বলেছিল, আমি তোদের বাড়ি একেবারে জামাই হয়ে যাব, তার আগে না। সবাই নিচে বসে আছে, খুশির আম্মু নাস্তা দিচ্ছে সবাইকে। খুশির মামি খুশির আম্মুকে হেল্প করতে লেগেছে এসেই। মামা মামির তো বেশি কাজ দায়িত্ব। দুইটা ভাগনা ভাগ্নির বিয়ে, খুশির বাড়িও দেখতে হবে মাহিরেরও। খুশিকে নিচে আসতে বলে মাহিরের আম্মু। অরিন অথই, পাত্রপক্ষ দেখতে আসলে তো লজ্জা পেতে হয়, কিন্তু আমার লজ্জা আসছে না কেন? মুখ ফুলিয়ে বলে খুশি। শালি, তোর কোনোদিন লজ্জা ছিল যে আজ আসবে? অরিন, একটা কাজ কর, তুই লজ্জা পাওয়ার অভিনয় কর, তাহলেই হবে। অথই আচ্ছা। খুশি খুশি মাথায় ইয়া বড় একটা ঘোমটা গিয়ে অরিন আর অথইয়ের সঙ্গে আস্তে আস্তে হেঁটে নিচে যায়। খুশিকে এত বড় ঘোমটাতে দেখে বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে খুশির দিকে। আবির সঙ্গে সঙ্গে মাহিরকে ভিডিও কল করে দেখাতে লাগে সবকিছু চুপি চুপি। আরে খুশি, তুই ঘোমটা দিয়েছিস কেন? মাহিরের আম্মু। আসলে আন্টি, খুশির অনেক লজ্জা লাগছে তাই। অথই এটা শুনে অর্জুন ফিক করে হেসে দেয়। সে ভালো করেই জানে খুশি কেমন। কিন্তু অরিনের চোখ রাঙানো দেখে চুপ হয়ে যায় অর্জুন। আবির, রোদ মিটি মিটি হাসছে। এইদিকে মাহির তাকিয়ে আছে খুশি কি করে তা দেখার জন্য। আর লজ্জা পেতে হবে না, ঘোমটা সরাও। মাহিরের আম্মু বলার সঙ্গে সঙ্গে খুশি ঘোমটা সরিয়ে দেয়। কারণ এটা বলার অপেক্ষায় ছিল, এতক্ষণ ঘোমটা দেওয়ার কারণে কিছু দেখতে পাচ্ছিল না। খুশি লজ্জা পাওয়ার ভান করে সালাম দেয় সবাইকে। তারপর সোফায় বসে একদম লজ্জাবতী লতিকা হয়ে। খুশিকে দেখে বুঝায় যাচ্ছে খুশি ড্রামা করছে লজ্জা পাওয়ার। কেউ কিছু বলছে না। সবাই তাকিয়ে আছে খুশির দিকে কি করে দেখার জন্য। এই দিকে অর্জুন তার হাসি আটকে রাখতে না পেরে সেখান থেকে উঠে বাইরে গিয়ে জোরে জোরে হাসতে লাগে। খুশিকে কেউ কিছু জিজ্ঞেস করে না দেখে খুশি নিজেই বলে, তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করবা না? আমার নাম কি? আমি কোন ক্লাসে পড়ি? চুল কতটা বড়, ঠিকভাবে হাঁটতে পারি কিনা, রান্না করতে পারি কিনা। খুশির কথায় সবাই ভাবাচাকা খেয়ে যায়। আবির রোদ দাঁতে ঠোঁট চেপে মাথা নিচু করে বসে আছে। একেই তো অপরিচিত জায়গা, তারপর খুশির এই কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছে। কিন্তু ভদ্রতার খাতিরে হাসতেও পারছে না। মাহির এই দিকে এই সব দেখে হেসেই যাচ্ছে। তার হাসি কেউ শুনতে পায় না, মিউট করা আছে তাই। নানু বলে, এই ছেড়ি, তোমার নাম কি? তুমি জানো না বুড়ি? আবার জিগাও। মুখ কুঁচকে তাকিয়ে। এই মেয়ে, আমি আমার নাতির পক্ষে এসেছি, সম্মান দিয়ে কথা বলো। নানু। ও তাই তো।
সরি, ভুলে গেছিলাম। মানে আমার নাম খুশি আহমেদ, নানু বুড়ি। লজ্জা পেয়ে আবার। তো কোনো ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো? নানু, মেডিকেল কলেজে পড়ে আছি। পড়াশোনা করি, নাহুদাই অ্যাডমিশন করিয়েছে। আমি তো বিয়ে করে সংসার করব। এই মেয়ে যে লজ্জার ভান করতে গিয়ে লাজ লজ্জার মাথা খাচ্ছে সেটা কি বুঝে না। অরিন অথইকে ফিসফিস করে বলে, আচ্ছা, অনেক হয়েছে লজ্জা আর প্রশ্ন। খুশি মামুনি, তুই আমার ঘরের বউ না মেয়ে হয়ে যাবি? তোর কোনো রান্না করতে হবে, কাজ করতে হবে, আমার ছেলেকে দেখে রাখলেই হবে। খালামণির কথায় খুশি মুচকি হাসে। বড়রা মিলে বিয়ের ডেট ঠিক করতে লাগে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গায়ে হলুদ অনুষ্ঠান, রাতে মেহেদি, শুক্রবার বিয়ে। রিসেপশন কলকাতায় মাহিরের বাড়িতে হবে। আর মাত্র 5 দিন পর গায়ে হলুদ। হাতে খুব কম সময়। যদিও মেহমানদের সবাইকে বলা আছে শুধু ফোন করে ডেটটা বলে দিবে। বাকি ডেকোরেশন সেটা লোকদের বলে দেওয়া হবে, তারাই করবে। খাওয়া দাওয়া ক্যাটারিং এর লোক দেখবে। এর মধ্যে 2 দিন কেটে যায়। 2 বাড়িতে বিয়ে বিয়ে আবেশ। এর মধ্যে অনেক মেহমান চলে এসেছে 2 বাড়িতে। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলা করে বেড়াচ্ছে। তারা আছে বলেই বিয়ে বাড়িটা আরও মেতে উঠেছে। আজ খুশি মাহিরের গায়ে হলুদ। খুশিদের বাড়িতে খুশির গায়ে হলুদ হচ্ছে আর মাহিরের তার নানু বাড়িতে। মাহিরকে আগে হলুদ দিয়ে খুশিকে হলুদ লাগাবে সবাই। আজ খুশি হলুদ কালারের শাড়ি পরেছে, সাথে কাঁচা ফুলের অর্নামেন্টস। দেখতে পুরাই হলুদ পরি লাগছে। অরিন অথই সেম হলুদ লেহেঙ্গা পরেছে, ওদের দুইজনকেও খুব সুন্দর লাগছে। খুশিদের বাড়ির উঠানে হলুদের জন্য স্টেজ তৈরি করা হয়েছে। সবাই অনেক মজা করছে। বড়রা হলুদ বাটছে শিল নোড়া দিয়ে। খুশিকে এনে তার জায়গার বসিয়েছে। অরিন অথই নাচ করে, অনেক সুন্দর করে। কিছুক্ষণ পরে মাহিরের বাড়ি থেকে কিছু মেয়ে হলুদ নিয়ে আসে। একে একে সবাই খুশিকে হলুদ মাখিয়ে দিয়েছে। এই দিকে মাহিরকে কিছু পাড়ার ভাবি মিলে গোসল করাতে আসলে মাহির লুকিয়ে পড়ে। সে কোনোমতেই ভাবিদের কাছে গোসল করবে না। রোদ অর্জুন ভাবিদের বুঝিয়ে তাদের পাঠিয়ে দেয়। পরে ওরা নিজেই গোসল করিয়ে দিল মাহিরকে। এই দিকে খুশিরা অনেক মজা করে হলুদ প্রোগ্রাম শেষ করে। সব কিছু ভিডিও পিক তুলে মাহিরকে পাঠিয়েছে। মাহির তো খুশিকে দেখে ফিদা। রাতে নানু বাড়িতে মেহেদি হবে। নাচ গান, এখানে 2 পরিবারের লোক এক হবে। 2 পরিবারের মেহমান একই, তাই নানু বাড়িতে মানে পাত্রের বাড়িতে মেহেদি প্রোগ্রাম হবে। সন্ধ্যায় সবাই রেডি হয়ে জমিদার বাড়িতে আসে। খুশি গোল্ডেন কালারের লেহেঙ্গা পরেছে, হালকা মেকআপ। অনেক সুন্দর লাগছে খুশিকে। সবাই সুন্দর করে সেজেছে। খুশিকে 2টা মেয়ে মিলে মেহেদি পরিয়ে দেয় 2 হাত ভরে। বাড়ির ছোট বড় সবাই মেহেদি দেয় 2 হাত ভরে। মাহির মেহেদি দিতে চায়নি। তার ধারণা এটা মেয়েদের দেওয়ার জিনিস, সে কেন দিবে। বাট মাহিরের কথা কেউ না শুনে তাকেও মেহেদি দিয়ে দেয়। বিয়েতে বরবউকে মেহেদি দিতেই হবে এমন তাদের কথা। এবার আসে নাচের সময়। অথই, রোদ, অরিন, অর্জুন 2 কাপল মিলে নাচে সালামে ইক্স গানে। ওদের নাচ দেখে সবাই মুগ্ধ। অনেক সুন্দর করে ডান্স করেছে। এই দিকে আবির পড়েছে মহা বিপদে। জান্নাত নামের এক মেয়ে সেই আসার পর থেকে যে পিছু পড়েছে, তো ছাড়ার নাম নেই। এখন ডান্স করার জন্য জোর করে।
আবির বাধ্য হয়ে জান্নাতের সঙ্গে যায় ডান্স করতে। একে একে সবাই ডান্স করে। খুশি মাহিরও করে। রাত 12টায় অনুষ্ঠান শেষ করে খুশি তার আম্মু আব্বুর সঙ্গে নিজের বাড়িতে চলে যায়। যদিও মাহির আসতে দিচ্ছিল না, কিন্তু কাল বিয়ে, অনেক কাজ আর সবার রেস্ট নেওয়া খুব জরুরি। পরের দিন সকালে জমিদার বাড়িতে সবাই নিজ নিজ রুমে সাজতেন বিজি। রোদ, আবির, অর্জুন মিলে মাহিরকে বর সাজে সাজিয়ে দেয়। রেড গোল্ডেন মিশ্রিত শেরওয়ানি, মাথায় পাগড়ি। মাহির এমনই দেখতে সুন্দর। বর সাজে কোনো রাজপুত্রের থেকে কম লাগছে না। বরের ওপর অনেক মেয়ে ক্রাশ খেয়ে বসবে। আবির, রোদ, অর্জুনও খুব সুন্দর করে রেডি হয়েছে। গ্রামের মেয়ে আর কলকাতা থেকে আসা মেয়েদের আজ মাথা ঘুরিয়ে ছাড়বে। বরকে তো বরের মতো সুন্দর লাগছেই, এদের তিন জমকেও কম লাগছে না। এবার আসে বিয়ে করতে যাওয়ার সময়। মাহিরের আম্মু মাহিরের মাথার চুল ঠিক করে পাগড়িটা ভালো করে পরিয়ে দেয়। পাশ থেকে এক বয়স্ক মহিলা বলে ওঠে, বল মা, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। মাহির মুচকি হেসে বলে, আম্মু, আমি তোমার জন্য মিষ্টি একটা মেয়ে আনতে যাচ্ছি, যে তোমার সঙ্গী হবে। মাহিরের কথায় বাকিরা অবাক আর মাহিরের আম্মুর মুখে ফুটে উঠে হাসি। আর বলে, সাবধানে যেও বাবা। মাহিরের জন্য ঘোড়ার গাড়ি তৈরি করা হয়েছে। রাজা মহারাজার যেমন বড় বড় রথ থাকে ঠিক তেমন। রোদ, আবির তো মহা খুশি এমন দেখে। কখনো এমন দেখেনি। বরের আগে তারাই উঠে বসেছে ঘোড়ার গাড়িতে। তা দেখে বাকি সবাই হাসে। মাহিরও উঠে বসে। মাহির, আবির, রোদ, অর্জুন ঘোড়ার গাড়ি করে যাবে, বাকিরা অন্য গাড়িতে যাবে। বউ সেজে বেডে বসে আছে খুশি। লাল টুকটুকে লেহেঙ্গা পরেছে, ভারী মেকআপ। বউ সাজে অনেক সুন্দর লাগছে খুশিকে। মাহির ঘোড়ার গাড়ি করে পুরো গ্রাম ঘুরে খুশির বাড়িতে আসে। পুরো গ্রামের লোক তাকিয়ে দেখেছে বরযাত্রীদের। খুশিদের বাড়িতে বর ঢুকতেই অরিন, অথৈ সহ আরও অনেকে গেট ঘিরে দাঁড়ায়। 50,000 টাকা দেন, তারপর বিয়ে করতে পাবেন, নয়তো বউ ছাড়া আবার চলে যান। অথৈ, 50,000 একটু কম হয়ে গেল না? আরও বলো, দিচ্ছি। রোদ মজা করে বলে, আমরা 50,000 বলেছি। এখন আপনাদের টাকা বেশি থাকলে বেশি করে দিতে পারেন, আমরা কিছু মনে করব না। অরিন, গেট ছাড়ো, কোনো টাকা পাবে না। অর্জুন, না, ছাড়ব না, টাকা দেন তারপরে। মাহির ভাইয়া ভেবে দেখেন, বউ ছাড়া যেতে হবে। অথৈ, দেখ ভাই, আমি বউ ছাড়া যেতে পারবো না, আর এটা ওদের পাওনা, দিয়ে দে। মাহির, মাহিরের কথায় সব মেয়ে ইয়াহু করে উঠে। রোদ টাকা দিয়ে দেয়, তারপরে গেট ছাড়ে। মাহিরকে মিষ্টি পানি খাইয়ে স্বাগতম করে। সবাই নিজের নিজের মতো মজা করছে। অরিন, অর্জুন, রোদ, অথৈ একসঙ্গে আছে এখন। কিছুক্ষণ পরে বিয়ে পড়ানো শুরু হয়। আগে খুশির কাছে গিয়ে সাইন নেয় আর দোয়া পড়ে কবুল বলতে বলে। খুশি একটু চুপ থেকে কবুল বলে দেয়। পরে মাহিরের কাছে গিয়ে কবুল বলে। অতঃপর দুইজনের বিয়ে হয়ে যায়। সবাই আলহামদুলিল্লাহ বলে। বিয়ে শেষে খাওয়া দাওয়া শেষ করে খুশিকে মাহিরের কাছে আনা হয়। দুইজনের অনেক কাপল পিক তোলা হয়, অনেকে এসে খুশি মাহিরের সঙ্গে পিক তুলে যায়। খুশি অনেক মজা করেই পিক তুলছে, কারণ পিক তুলতে তার খুব ভালো লাগে।
কিন্তু মাহির ক্লান্ত এত পিক তুলে। খুশি হাজার রকম পোজ দিয়ে পিক তুলছে। এবার আসে বিদায়ের পালা। বিদায়ের সময় খুশির কি কান্না! আর কান্না করবেই না কেন? এই সময়টা একটা মেয়ের কাছে কি তা একটা মেয়েই বুঝে। আব্বু আম্মুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে খুশি। মাহির খুশির আর কান্না দেখতে না পেরে খুশিকে সবার সামনে কোলে তুলে নেয় খুশির আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলে, আজ যা কান্না করল। এরপর ওর চোখে আর পানি আসতে দিব না। আসি তাহলে আম্মু আব্বু। মাহিরের কথায় খুশির আব্বু আম্মু অনেক খুশি হয়। হাসি মুখে বিদায় দেয়। মাহির খুশিকে তার গাড়ির সামনে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে রোদ আবিরকে বলে তাদের বাড়িতে যেতে রাত হবে বলেই গাড়ি নিয়ে বেরিয়ে যায় মাহির। বাকি সবাই ও বিদায় দিয়ে চলে যায়। মাহির ড্রাইভ করে খুশিকে গ্রামের বাইরে নিয়ে যায়। খুশি বলেছিল কই যাচ্ছি, মাহির বলেছিল লং ড্রাইভে। কত মজার বিষয় তাই না? বিয়ের দিন বর বউ লং ড্রাইভে। খুশি মাহিরের কাঁধে মাথা রেখে সামনে তাকিয়ে ভাবছে, আজ থেমে এই মানুষটা শুধুই আমার। সব থেকে আমার অধিকার বেশি। কেউ কেড়ে নিতে পারবে না আমার কাছ থেকে। অনেক ভালোবাসি মাহির, অনেক ভালোবাসি। মনে মনে মাহির অনেকক্ষণ গাড়ি চালিয়ে নিয়ে এসে একটা জায়গায় এসে থামে। মাহির গাড়ি থেকে বের হয়ে খুশিকে বের করে। খুশি বাইরে এসে তো অবাক। এত সুন্দর পরিবেশ, পাহাড় আর বড় বড় গাছ। আশেপাশে কত ফুলের গাছ। কোনো লোক নেই, শুধু খুশি আর মাহির। গোধূলি বেলা, অনেক সুন্দর পরিবেশ। মাহির খুশিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি বউ। মাহিরের মুখে বউ শুনে মনে এক অন্যরকম ভালোলাগা ফিল করে খুশি। 12 বছরের অপেক্ষা আজ শেষ হল। ফাইনালি আজ তোমাকে নিজের করে পেলাম। অনেক ভালোবাসি, এই আকাশের চেয়ে বেশি। কখনো কষ্ট দিব না, কথা দিলাম। অনেক ভালোবাসা দিব। খুশি মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহির খুশির কপালে চুমু এঁকে দেয়। আজ দুই মনের মিলন হল, ভালোবাসার মিলন হল। এমন ভাগ্য খুব কম জনের হয়। কত ভালোবাসার মানুষ, যারা পরিবারের চাপে আলাদা হয়ে যায়, ভেঙ্গে যায় দুই মন। সেই ক্ষেত্রে মাহির, খুশি অনেক লাকি। তারা এক হতে পেরেছে। দোয়া করি সকল ভালোবাসার মানুষ এক হোক। বেঁচে থাকুক মাহির খুশির মতো হাজারো ভালোবাসা। সম্প্তি।